আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। টিউটরসময়ের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কিভাবে একটি কোষ থেকে দুটো অপত্য কোষের সৃষ্টি হয় সে ব্যাপারটা নিয়ে। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার শুরুতে প্রতিটা কোষকে কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করে নিতে হয়। এই ব্যাপারটাকে আমরা বলি ইন্টারফেস বা প্রস্তুতিমূলক পর্যায়। আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসে ইন্টারফেস বা প্রস্তুতিমূলক পর্যায় নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা আমাদের পূর্ববর্তী ভিডিওটা দেখে নিলে ইন্টারফেস বা প্রস্তুতিমূলক পর্যায়ে একটা কোষ কী ধরনের প্রস্তুতি সম্পন্ন করে সে ব্যাপারটা নিয়ে জানতে পারবো। আজকে শুধুমাত্র আমরা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে একটা কোষ থেকে দুটো অপত্য কোষের সৃষ্টি হয় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আসো শুরু করা যাক। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে আমরা দুটো পর্যায়ে ভাগ করতে পারি। একটি হলো ক্যারিওকাইনেসিস এবং অপরটি হলো সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হলো নিউক্লিয়াসের বিভাজন আর সাইটোকাইনেসিস হলো সাইটোপ্লাজমের বিভাজন। কোষ বিভাজনের শুরুতে সর্বপ্রথম কোষে যে নিউক্লিয়াস থেকে সেই নিউক্লিয়াসের বিভাজন হবে বা ক্যারিওকাইনেসিস প্রক্রিয়া সম্পন্ন হবে। তারপরে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন প্রক্রিয়া শুরু হবে। তাহলে কি বললাম? মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে আমরা দুটো পর্যায়ে ভাগ করতে পারি। একটি হলো ক্যারিওকাইনেসিস এবং অপরটি হলো সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হলো নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোকাইনেসিস হলো সাইটোপ্লাজমের বিভাজন। কোষ বিভাজন প্রক্রিয়ার শুরুতে সর্বপ্রথম ক্যারিওকাইনেসিস ঘটবে, তারপরে সাইটোকাইনেসিস ঘটবে। এই যে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, এই ক্যারিওকাইনেসিসকে আমরা আবার পাঁচটা ধাপে ভাগ করতে পারি। কি কি? আমি প্রথমে একটু বলে যাচ্ছি। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। টেলোফেজ হলো ক্যারিওকাইনেসিসের সর্বশেষ ধাপ এবং এই ধাপ শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয়ে যায়। আসুন কি কি বললাম? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই পাঁচটা ধাপে বিভক্ত করা যায় এবং এই প্রক্রিয়াগুলো স্টেপ বাই স্টেপ সম্পন্ন হবে। সর্বপ্রথম ঘটবে প্রোফেজ ধাপ, তারপরে প্রোমেটাফেজ, তারপরে মেটাফেজ, তারপরে অ্যানাফেজ, তারপরে টেলোফেজ এবং এভাবে একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটো অপত্য নিউক্লিয়াসে পরিণত হবে। আমরা ধাপে ধাপে প্রোফেজ থেকে শুরু করে এই সবগুলো ধাপ আস্তে আস্তে বর্ণনা করে যাব। তাহলে আসো এবার শুরু করে যাক প্রোফেজ সম্পর্কে আলোচনা। প্রোফেজ বা আদ্য পর্যায়। মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপটি হলো প্রোফেজ। প্রোফেজ ধাপে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে প্রায় একই ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। তোমরা দেখতে পাচ্ছ আমি আমার বর্ণনা সুবিধার্থে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিত্রগুলো আগে থেকেই এঁকে রেখেছি এবং এখানে চিহ্নিতকরণ করে দিয়েছি। তোমরা অবশ্যই পরীক্ষায় চিত্র এঁকে সেগুলো চিহ্নিতকরণ করবে। এবার আসো দেখা যাক প্রোফেজ ধাপে কোষের নিউক্লিয়াসে আসলে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রোফেজ ধাপের শুরুতে কোষের ভেতরে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসটা আকারে বড় হবে। তারপরে কোষের ভেতরে যে ক্রোমাটিন জালিকা থাকে সেই ক্রোমাটিন জালিকা পানি বিয়োজন করবে এবং দেখতে মোটা এবং খাটো হবে। ক্রোমাটিন জালিকা পানি বিয়োজনের ফলে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে পারে। এই ক্ষুদ্র অংশকে আমরা বলি ক্রোমোসোম। এক্ষেত্রে আবার প্রতিটি ক্রোমোসোম
সেন্ট্রোমিয়ার ছাড়া দুটি খণ্ডে বিভক্ত হয়ে যায়। প্রতিটি খণ্ডকে আমরা বলি ক্রোমাটিড। একটু আসো চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। এটি একটি ক্রোমোজোম। মাঝখানে যে বিন্দুটা তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো সেন্ট্রোমিয়ার। প্রোফেজ ধাপে প্রতিটি ক্রোমোজোম এই সেন্ট্রোমিয়ার ছাড়া দুটি অংশে বা খণ্ডে বিভক্ত হয়। প্রতিটি অংশকে আমরা বলি, এই প্রতিটি অংশকে দেখো দুটি খণ্ডে বিভক্ত হয়ে গেছে, প্রতিটি অংশকে আমরা বলছি ক্রোমাটিড। ক্লিয়ার? এবার আসো আমরা একটু ধাপে ধাপে লেখার চেষ্টা করি প্রোফেজ ধাপটিতে আসলে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রথমে লিখছি 1 নাম্বার, নিউক্লিয়াসটি আকারে বড় হয়। এরপরে কি হয়? ক্রোমাটিড জালিকা জল বিয়োজন করে এবং ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়। ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে ক্রোমোজোম বলে। ক্লিয়ার? পানি বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো দেখতে খাটো, সরু এবং খাটো হয়। পানি বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো দেখতে মোটা এবং খাটো হয়। এরপরে আসো, প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ছাড়া দুটি অংশে বিভক্ত হয়ে পড়ে। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ছাড়া দুটি অংশে বিভক্ত হয়ে পড়ে। এর প্রতিটি অংশকে ক্রোমাটিড বলে। ক্লিয়ার? আমি ধাপে ধাপে এখানে লিখলাম আসলে কি ধরনের পরিবর্তন আমরা প্রোফেজ ধাপে লক্ষ্য করি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব প্রোমেটাফেজ বা প্রাক মধ্য পর্যায় সম্পর্কে। প্রোমেটাফেজ বা প্রাক মধ্য পর্যায় হলো ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজনের দ্বিতীয় ধাপ। এবার আমরা একটু দেখার চেষ্টা করি প্রাক মধ্য পর্যায় বা প্রোমেটাফেজে কোষের নিউক্লিয়াসে আসলে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। এক্ষেত্রে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হবে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটবে। এই তন্তুগুলো দেখতে মাকু আকৃতির, তাই একে বলা হয় স্পিন্ডল যন্ত্র। প্রাণী কোষের ক্ষেত্রে কি ঘটবে?
প্রাণী কোষের ক্ষেত্রে দুই বিপরীত মেরুতে অবস্থিত সেন্ট্রিওল থেকে স্টার রশ্মি বিচ্ছুরিত হবে। এই স্টার রশ্মি দুই বিপরীত মেরুতে পৌঁছে স্পিন্ডল যন্ত্র গঠন করবে। আর স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে, একদম মাঝ বরাবর ভাগকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এবার আসো আমরা একটু ধাপে ধাপে লেখার চেষ্টা করি কি ধরনের পরিবর্তনগুলো সংঘটিত হয়। 1 নাম্বার, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হবে। 2 নম্বর, উদ্ভিদ কোষের ক্ষেত্রে উদ্ভিদ কোষের ক্ষেত্রে উত্তর মেরু থেকে উত্তর মেরু হতে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটবে। তন্তুর আবির্ভাব ঘটবে। এই তন্তুগুলো মাকু আকৃতির বিধায়, মাকু আকৃতির বিধায় একে স্পিন্ডল যন্ত্র বলে। 3 নম্বর, প্রাণী কোষের ক্ষেত্রে কি ঘটবে? প্রাণী কোষের ক্ষেত্রে দুই বিপরীত মেরুতে অবস্থিত সেন্ট্রিওল হতে কি রশ্মি? স্টার রশ্মি বিচ্ছুরিত হবে। স্টার রশ্মি বিচ্ছুরিত হবে এবং এগুলো দুই বিপরীত মেরুতে পৌঁছে কি গঠন করবে? স্পিন্ডল যন্ত্র গঠন করবে। স্পিন্ডল যন্ত্র গঠন করে। আর স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে আমরা কি বলি? বিষুবীয় অঞ্চল। এখন আমরা আলোচনা করব মেটাফেজ বা মধ্য পর্যায় নিয়ে। ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজনের 3 নম্বর ধাপ মেটাফেজ বা মধ্য পর্যায়। মেটাফেজে কি ধরনের ঘটনা ঘটে সেগুলো একটু জানার চেষ্টা করি। মেটাফেজে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হবে। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হবে। ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে বা মাঝ বরাবর এসে অবস্থান করবে। এরপরে এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা এবং খাটো দেখায়। সবচেয়ে বেশি মোটা এবং খাটো দেখাবে। এবার আসো আমরা একটু লেখার চেষ্টা করি ধাপে ধাপে কি ধরনের ঘটনাগুলো ঘটে। 1 নম্বর, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটবে। বিলুপ্তি ঘটবে। 2 নম্বর, ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা এবং খাটো দেখাবে। 3 নম্বর,
ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান নেবে। ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান নেবে। এখানে মেটাফিজ বা মধ্য পর্যায়ে শেষ হয়। ক্লিয়ার? ওকে, এবার আসো অ্যানাফেজ বা গতি পর্যায় নিয়ে আলোচনা করা যাক। অ্যানাফেজকে কেন গতি পর্যায় বলা হয় সেটা একটু বলার চেষ্টা করছি, তোমরা একটু খেয়াল করবে। এই পর্যায়ে অপত্য ক্রোমোজোমগুলো দুই বিপরীত মেরুর দিকে গতিশীল হয়। অপত্য ক্রোমোজোমগুলো দুই বিপরীত মেরুর দিকে গতিশীল হওয়ার কারণে অ্যানাফেজকে গতি পর্যায় বলা হয়। ক্লিয়ার? এবার আসো অ্যানাফেজ পর্যায়ে কি কি পরিবর্তন পরিলক্ষিত হয় সেটা একটু বলার চেষ্টা করি। আমি প্রথমে মুখে বলে যাচ্ছি, দেন বোর্ডে স্টেপ বাই স্টেপ আমি একটা একটা করে লিখে যাব। এবার আসো এই পর্যায়ের শুরুতে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে পড়ে এবং প্রত্যেক ক্রোমাটিডে একটা করে সেন্ট্রোমিয়ার থাকবে। এরপরে ক্রোমাটিডগুলো পরস্পর থেকে আলাদা হয়ে যায় এবং প্রত্যেক ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলা হয়। একটু বোর্ডে দেখি। প্রত্যেক ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকবে, প্রত্যেক ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকবে এবং এই ক্রোমাটিডগুলোকে বলা হচ্ছে অপত্য ক্রোমোজোম। এই ক্রোমাটিডগুলোকে কি বলা হচ্ছে? অপত্য ক্রোমোজোম। এরপরে কি ঘটবে? এরপরে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং বাকি অর্ধেক দক্ষিণ মেরুর দিকে গতিশীল হবে। অপত্য ক্রোমোজোমের এই মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী হয়। সেন্ট্রোমিয়ার অগ্রগামী বলতে আমি কি বুঝাচ্ছি? এখানে যে সেন্ট্রোমিয়ার থাকে সেই সেন্ট্রোমিয়ার আগে থাকবে এবং বাহুগুলো তাকে অনুসরণ করবে। তোমরা একটু খেয়াল করো, যখন এই মেরুর দিকে যাচ্ছে তখন সেন্ট্রোমিয়ার আগে এবং বাহুদ্বয় তাকে অনুসরণ করছে। আবার যখন ক্রোমোজোম এই মেরুর দিকে আসছে তখন সেন্ট্রোমিয়ার আগে এবং বাহুগুলো তাকে অনুসরণ করছে। তার মানে অপত্য ক্রোমোজোমের মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী হয়। ক্লিয়ার? এই সময়ে অপত্য ক্রোমোজোমগুলো বিভিন্ন আকৃতির দেখায়। ইংরেজি এল, ভি, জে, আই এই ধরনের আকৃতি দেখায়। একটু বোর্ডে দেখো। যখন সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝ বরাবর থাকে তখন দেখতে ইংরেজি ভি অক্ষরের মতো লাগে। আমি একটু উল্টে দিচ্ছি, ইংরেজি ভি অক্ষরের মতো লাগে। যখন সেন্ট্রোমিয়ার আরেকটু নিচের দিকে থাকে তখন দেখতে লাগে ইংরেজি এল আকৃতির। আবার আরেকটু উপরে থাকলে তখন লাগে জে এর মতো। আবার অনেক সময় দেখতে লাগে একেবারে উপরের দিকে আই এর মতো। অর্থাৎ সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমগুলো ইংরেজি বিভিন্ন অক্ষরের মতো দেখায়। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এবার আসো আমরা পরিবর্তনগুলো স্টেপ বাই স্টেপ একটু বোর্ডে লেখার চেষ্টা করি। 1 নম্বর, প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এরপরে আসুন 2 নম্বর, ক্রোমাটিড গুলো পরস্পর থেকে আলাদা হয়ে পড়বে, আলাদা হয়ে যাবে এবং
একটি করে কি থাকবে, একটি করে সেন্ট্রোমিয়ার থাকবে। এরপর 3 নম্বরে আসুন। ক্রোমোজোমগুলো দুই বিপরীত মেরুর দিকে অগ্রসর হবে। কেন অগ্রসর হবে? কারণ ক্রোমোজোমগুলো যে স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত আছে, সেই তন্তুগুলোর সংকোচনের কারণে, তন্তুগুলোর দুই বিপরীত মেরুর দিকে সংকুচিত হওয়ার কারণে দুই বিপরীত মেরুর দিকে অগ্রসর হবে। এবার আসুন, ক্রোমোজোমগুলো আমি লিখি স্পিন্ডল তন্তুর সংকোচনের কারণে ক্রোমোজোমগুলো দুই বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়। ক্লিয়ার? এ সময় ক্রোমোজোমের মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী হয়। আর সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমগুলো বিভিন্ন আকৃতি দেখায়, যেমন ইংরেজি এল, ভি, আই, জে এই ধরনের আকৃতি দেখায়। আশা করি তোমরা অ্যানাফেজ বা গতি পর্যায় ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, টেলোফেজ বা অন্তঃপর্যায়। টেলোফেজকে অন্তঃপর্যায় কেন বলা হয়? কারণ এটি হলো ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজনের শেষ পর্যায়। এই পর্যায়ে নিউক্লিয়াসের বিভাজন সম্পন্ন হয়। এই পর্যায়ের শুরুতে কি ঘটে? এই পর্যায়ের শুরুতে ক্রোমোজোমগুলো দুই বিপরীত মেরুতে গিয়ে পৌঁছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব ঘটে। ক্রোমোজোমগুলো পানি শোষণ করে সরু এবং লম্বা হয় এবং পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম তৈরি করে এবং দুই বিপরীত মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। আমরা একটু লিখে ব্যাপারগুলো দেখার চেষ্টা করি। ক্রোমোজোম দুই বিপরীত মেরুতে পৌঁছে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব ঘটে। আবির্ভাব ঘটে। 3 নম্বর, ক্রোমোজোমগুলো পানি শোষণ করে পানি শোষণ করে সরু ও লম্বা হয় এবং নিউক্লিয়ার রেটিকুলাম তৈরি করে। ক্রোমোজোমগুলো পানি শোষণ করে সরু এবং লম্বা হবে এবং পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম তৈরি করবে। ক্লিয়ার? এবার আমরা আলোচনা করব সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন নিয়ে। এবার আসো আমরা আলোচনা করি সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন নিয়ে।
ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে সাইটোকাইনেসিসে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। উদ্ভিদ কোষে মাঝ বরাবর বা বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমা হতে থাকে। টেলোফেজ ধাপের শেষে কোষের বিষুবীয় অঞ্চলে বা মাঝ বরাবর এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমা হতে থাকে। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পরস্পরের সাথে যুক্ত হয়ে কোষ প্লেট গঠন করে। পরবর্তীতে এই কোষ প্লেট পরিবর্তিত হয়ে কোষ প্রাচীরে রূপান্তরিত হয় এবং একটা উদ্ভিদ কোষ থেকে আমরা দুটো নতুন উদ্ভিদ কোষ পেয়ে যাই। এবার আসো প্রাণী কোষে কিভাবে আমরা এই পরিবর্তন তা একটু দেখার চেষ্টা করি। প্রাণী কোষের ক্ষেত্রে কোষ পর্দা ভেতরের দিকে সংকুচিত হয়। কোষ পর্দা ভেতরের দিকে সংকুচিত হয়। এবং একটা সময় এই কোষ পর্দা ভেতরের দিকে গিয়ে পরস্পরের সাথে যুক্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটা কোষ থেকে দুটো অপত্য কোষের সৃষ্টি হয়। এভাবে প্রাণী কোষেও একটা কোষ থেকে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় দুটো অপত্য কোষের সৃষ্টি হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কিভাবে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ থেকে দুটো অপত্য কোষের সৃষ্টি হয় এবং প্রত্যেকটা কোষে ক্রোমোজোম সংখ্যা থেকে মাতৃকোষের সমসংখ্যক এবং ওই কোষগুলোতে বা অপত্য কোষগুলোতে মাতৃকোষের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। আশা করি তোমরা এই ব্যাপারগুলো পরিপূর্ণভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। আমরা চেষ্টা করব তোমাদের কমেন্টের আনসার দিয়ে তোমাদেরকে সহযোগিতা করার জন্য। যদি তোমাদের আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তোমাদের ওয়ালে আমাদের ভিডিওগুলো পেয়ে যাও। ধন্যবাদ।